প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা। তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দালালদের প্রতারণা সবচেয়ে বড় বাধা। তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করার আহ্বান জানান তিনি। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়, যে বেচারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। প্রধান উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশে বাংলাদেশি প্রবাসীদের কাগজপত্র নিয়ে সমস্যা সৃষ্টি হয়। বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে এ কারণে শ্রমশক্তি নেওয়া বন্ধ রেখেছে বলেও জানান তিনি। যে দেশে লোক পাঠাতে যায়, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। একাধিক দেশে একই অভিযোগ, তোমাদের লোক নেব কি করে, কাগজপত্র সব ভুয়া। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু। ডক্টর ইউনূস বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব, কিন্তু বাংলাদেশ তারুণ্যের খনি। এত তরুণ জনশক্তি আর কোথাও নেই, তাই বাংলাদেশের কাছে পৃথিবীর অন্যান্য দেশকে আসতেই হবে। আমরা এমন একটা ভাগ্যবান জাতি যেখানে একটা অনন্য সোনার খনি আছে। আমাদের সেই সোনা ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খাড়া। আমরা শুধু প্রতিবন্ধকতা সৃষ্টি করি। আশা করি আমরা সেই প্রতিবন্ধকতার থেকে মুক্তি পাব। পরে প্রবাসী কর্মী ও তাদের সন্তানদের জীবন বীমা সহ বিভিন্ন সুবিধার চেক বিতরণ করেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এই কথা জানান। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এখনও ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই আগামী জাতীয় নির্বাচন সহজ হবে না। মাহবুব সৈকতের রিপোর্ট। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত বিজয় দিবসের আলোচনা সভা হলেও দেশে ফেরার প্রাক্কালের এই অনুষ্ঠান অনেকটা বিদায় সংবর্ধনায় রূপ নেয়। বক্তব্যের শুরুতেই দীর্ঘ 1.5 যুগে যুক্তরাজ্য অবস্থানকালীন সময়ে নিরঙ্কুশভাবে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তারেক রহমান। বিভিন্ন সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন। আমি সেজন্যই সকল প্রবাসী ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এবং পরিবারের পক্ষ থেকে। এখনো চক্রান্ত অব্যাহত রয়েছে জানিয়ে আসন্ন জাতীয় নির্বাচন সহজ হবে না বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নেতা। জনগণের মাঝে বিএনপির পরিকল্পনা সুস্পষ্ট রূপে তুলে ধরতে নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। আমি 1 বছর আগে আপনাদেরকে বলেছিলাম যে সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানিয়ে লন্ডনের বিমানবন্দরে সমাবেত না হতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না।
যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দিবসের রাজনীতি থেকে বেরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোয়েন খান। বলেন, আওয়ামী লীগ দেশ সেবার পরিবর্তে আত্মসেবা শুরু করেছিল, ফলে দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়েছেন। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া সামনের দরজা দিয়ে রাজনীতিতে এসেছেন, পিছনের দরজা দিয়ে নয় বলেও মন্তব্য করেন মোয়েন খান। এই যে আমরা সারা বছর ধরে দিবসগুলো পালন করছি, আমি খোলাখুলি আমার মনে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমরা কথা বলছি, ফিরে যাচ্ছি, একটি বছর পার হচ্ছে, আবার এই দিবসগুলোতে আসছি, আবার এই দিবসগুলো পালন করছি, অনেক কথা বলছি। কি অর্জন করছি সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এই 54 বছরে আমরা কি অর্জন করছি। এবং আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয়ভাবে বলুন, সরকারিভাবে বলুন, সামাজিকভাবে বলুন, ইন্টেলেকচুয়ালি বলুন, প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কিন্তু একটি চিন্তাধারার, আমি বিশ্বাস করি আমাদের চিন্তাধারার একটি পরিবর্তন হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এখন পর্যন্ত 50 লাখ প্রবাসী নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি জানান, যারা ভোটের জন্য নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। প্রবাসীদের প্রতি গুরুত্ব দিয়ে সরকার অনেক পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। যখন আমরা ইলেকশনের কথা বলি, আমার মনে হয় প্রবাসীদের এটা জানা উচিত। সবসময় স্যার বলে যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে, অনেক কথা অনেক সরকার বলছে, এটা দিতে হবে। এবং স্যার এইভাবে পারসিস্ট না করলে এটা হতো না। দেখেন কত সরকার কতভাবে চেষ্টা করেছে। আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করছি অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাতে জোটটির কূটনৈতিক শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশনের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে দেশটিতে ইলেকশন অবজারভেশন মিশন মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি এভার্স ইজাবস মিশনটির প্রধান পর্যবেক্ষক হিসেবে থাকবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যবেক্ষক দলটি স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে রিপোর্ট দেবে। এই মিশন বাংলাদেশের প্রতি ইইউ সমর্থন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসন, মানবাধিকারের আকাঙ্ক্ষার একটি বাস্তব উদাহরণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে উৎসব মুখর নির্বাচনী আমেজ বিরাজ করছে। ঘোষিত তফসিল অনুযায়ী আজ ষষ্ঠ দিনের মতো রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ চলছে। আগামী 2-1 দিনের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহের ভিড় আরও কয়েক গুণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আগামী 29 ডিসেম্বরের মধ্যে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের। এক্ষেত্রে রাজনৈতিক দলের প্রার্থীদের দলের নিজস্ব প্যাডে সভাপতি, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর সই করা প্রত্যয়নপত্র মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। এছাড়া প্রত্যেক প্রার্থীকে জামানত হিসেবে জমা দিতে হবে 50,000 টাকা। দর্শক, এই মুহূর্তে বিভাগীয় কমিশন থেকে সহকর্মী মিফতা গালিব যুক্ত হচ্ছেন আমাদের সাথে। গালিব, নির্বাচন ঘিরে প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণে কেমন পরিস্থিতি দেখছেন, জানাবেন আমাদের। গত শুক্রবার তফসিল ঘোষণার পরপরই মনোনয়ন বিতরণ কার্যক্রম শুরু হয়। তো সেই থেকে এই পর্যন্ত মোটামুটি 6 জন এখন পর্যন্ত আজকে পর্যন্ত 6 জন প্রার্থী এই বিভাগীয় কমিশনের কার্যালয়ে মনোনয়ন ফর্ম তুলেছেন। এর মধ্যে জামাতের 3 জন প্রার্থী, সতত একজন প্রার্থী, এনসিপির একজন প্রার্থী এবং বিএনপির থেকে একজন প্রার্থী তিনি মনোনয়ন ফর্ম তুলেছেন। তো মনোনয়ন ফর্ম তোলার চলমান থাকবে আগামী 29 ডিসেম্বর পর্যন্ত, যেখানে একজন প্রার্থী 50,000 টাকা মনোনয়ন বাবদ প্রার্থীকে
থেকে পরিশোধ করে মূলত 29 ডিসেম্বরের মধ্যে মনোনয়ন ফর্ম তুলতে হবে। তো শুক্রবার থেকে এ পর্যন্ত আসলে 3 দিন ছুটি থাকে, শুক্র শনিবার, এবং গতকাল ছুটি থাকে। এখন পর্যন্ত নির্বাচনে যেভাবে মনোনয়ন ফর্ম তোলার বিষয়ে যেভাবে আমেজ দেখা যাওয়ার কথা, সেভাবে এখন পর্যন্ত কোনো আমেজ দেখা যায়নি। তবে 6 জন প্রার্থী মোটামুটি তারা তাদের মনোনয়ন ফর্ম তুলেছেন। তো এর মাঝে ঢাকা 8-এর বিএনপির প্রার্থী মির্জা আব্বাস তিনি প্রতিনিধি পাঠিয়ে তিনি ফর্ম তুলেছেন। এছাড়া ঢাকা 4-এর জামাতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন এবং এনসিপির প্রার্থী ঢাকা 7-এর এনসিপির প্রার্থী তারেক আহমেদ আদেল তিনি তুলেছেন। এছাড়া ঢাকা 8-এর আরেকজন প্রার্থী তিনি মূলত মনোনয়ন ফর্ম তুলেছেন। এছাড়া ঢাকা 5-এর জামাতের প্রার্থী তিনি মনোনয়ন ফর্ম তুলেছেন। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী তোলার বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে। তো সাইলে আমি আরেকটি বিষয় আপনার মাধ্যমে আমি আমার দর্শকদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে যে 29 ডিসেম্বরের পর থেকে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত মূলত মনোনয়ন বাছাই প্রক্রিয়া চলমান থাকবে। এরপরে 20 জানুয়ারির মধ্যেই প্রার্থীতা বাতিলের যে সময় নির্ধারণ করা হয়েছে। তো এখন পর্যন্ত মোটামুটি এই ছিল আমার কাছে বিভাগীয় কার্যালয় থেকে সর্বশেষ তথ্য। আরও যদি আমাদের কোনো প্রার্থী যদি আসে, আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। সাহিলি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে আটক করেছে র্যাব। রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব জানায়, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগমকে আটক করা হয়েছে। পরে তাদের মামলা তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এদিকে ফয়সালের শ্যালকের দেওয়া তথ্যে ডোবা থেকে হাদিকে গুলি করা অস্ত্রসহ 3টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি। এই ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের স্ত্রী শ্যালক সহ 4 জন গ্রেপ্তার হয়েছেন। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। এরপর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে রিমান্ডে পাঠায়। গুম, বিচার বহির্ভূত হত্যাসহ 3 অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তার বিরুদ্ধে আরও 3 শতাধিক মানুষকে হত্যার তদন্ত চলছে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত 6 হত্যাসহ 8 অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 24 ডিসেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আজ এ দিন ধার্য করেন। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলায় সজীব ওয়াজেদ জয় এবং পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন 7 জানুয়ারি ধার্য করেছে ট্রাইব্যুনাল। দিন বদলের স্বপ্নে মাত্র 1 মাস আগে শান্তি রক্ষা মিশনে দেশ ছেড়েছিলেন সেনা সদস্য জাহাঙ্গীর আলম, কিন্তু সন্ত্রাসী হামলায় লাশ হতে হলো তাকে। অপ্রত্যাশিত মৃত্যুর খবরে যেন আকাশ ভেঙে পড়ল স্বজনদের মাথায়। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মৃতদেহের অপেক্ষায় স্বজনরা। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। স্ত্রী আর 3 বছরের ছেলে ইরফানকে রেখে মাত্র 1 মাস আগে দেশ ছেড়েছিলেন জাহাঙ্গীর আলম। এরই মধ্যে এলো দুঃসংবাদ। বাবার মৃত্যুর খবর শুনে বাড়ির উঠান জুড়ে এখন শুধু কান্না আর হাহাকার। বাবার আদর কি তা বোঝার আগেই বাবাকে হারাতে হলো ছোট্ট ইরফানকে। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার জাঙ্গালী ইউনিয়নের তারাকান্দি গ্রামে। 2014 সালের অক্টোবর মাসে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন জাহাঙ্গীর। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের স্বপ্ন নিয়ে 1 মাস 7 দিন আগে সুদানের আবেই শহরে যান তিনি। পরিবারের সদস্যরা জানান, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছিলেন তিনি। অবস্থা আপনারা আসছেন, দেখছেন, অত্যন্ত শোচনীয়। সেই মূলত এই উপার্জনশীল ছিল, পিতা একেবারে কৃষির উপর নির্ভরশীল। সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, ওনার ফ্যামিলির ছেলে আছে, বউ আছে, ওনাদের যাতে একটা সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারে সমাজে, এতটুকু
যাতে সরকার করে দেয়। জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী, কান্না থামছে না মায়ের, শোকে স্তব্ধ পুরো এলাকা। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে কাতর স্বজনরা। বাবার আটায় ভাটায় দিছি, বাবা তুমি যাও, তোমার লাগে আমি দহরবা নমস্কারিয়া, তোমার আল্লাহ আমার যে বইয়েরটা নিচে বুয়ে দেন আল্লাহ ফালাই যা। আমরা ছেলে নাতি আমরা কিভাবে চলবাম দেন, আমরা চলার পথের ব্যবস্থাটা চাইতেছি, তোর কামাই সুদ নাই। ইউএনও জানালেন মরদেহ দেশে ফেরত আনার ব্যবস্থা সহ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। সরকারের যে অন্যান্য সহযোগিতাগুলো সরকারের পক্ষ থেকে তুলে দিবে সেগুলো যথাসম্ভব আমি তাদের কাছে পৌঁছায় দেবো, এবং উপজেলা প্রশাসন ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে সবসময় আছে। 3 ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর আলম ছিলেন মেঝো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। একসময়ের রাজকীয় ইতিহাস আর প্রথিতযশা ব্যক্তিদের পদচারণায় মুখর ছিল রাজশাহী নগরীর প্রাচীন একটি রাজবাড়ি। সময়ের প্রয়োজনে নয়, বরং অযত্ন আর হঠাৎ ভাঙচুরে আজ বিলীন হওয়ার পথে সেই রাজপ্রাসাদ। ভাঙা বাড়ির নিচে পাওয়া রহস্যময় একটি কাঠামো ঘিরে সৃষ্টি হয়েছে কৌতূহল। প্রতিনিধি শাহরিয়ার অন্তর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। একসময়ের রাজপ্রাসাদ সময়ের প্রয়োজনে আজ প্রায় বিলীন। দীঘাপতিয়ার রাজা হেমেন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায় এই বাড়ি নির্মাণ করেছিল। মাঝে মাঝে এখানে আসতেন রানী হেমন্ত কুমারী দেবী। এই বাড়িতেই একসময় বসবাস করেছেন সাবেক গভর্নর, মাদার বক্স, ভাষা সৈনিক আতাউর রহমান সহ বহু প্রতিযশা ব্যক্তি। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নানা আয়োজনে মুখর থাকত ভবনটি। এটা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এটা পুরাতন বিল্ডিংটা আমাদেরকে রাখাটা খুবই জরুরি ছিল। কিন্তু হঠাৎ করেই কাউকে না জানিয়ে ভবনটির একটি বড় অংশ ভেঙে ফেলা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। ভাঙার পর বাড়ির নিচে দেখা মেলে একটি রহস্যময় কাঠামোর, যাকে অনেকেই সুড়ঙ্গ বলে মনে করছেন। রাজার আমলের বাড়ি, সে রাজার আমলের জিনিস, একদম আগেকার মানুষ এটা মানে করে রাখতো, কি হিন্দুর একদম করে রাখতো। দেখার পর এটা মনে হলো না যে এটা সুড়ঙ্গ হবে। এটা সুড়ঙ্গ না, এটা হয়তো ডোবা ছিল, ওইভাবে প্ল্যান করে উঁচু করে আপনার ঘর তৈরি করা হয়েছে। ভাঙা বাড়ির সেই কাঠামো দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এক একজনের মনে এক এক ধরনের কৌতূহল আর রহস্য। আপনার দেখাশোনার জন্য এগুলো ওদেরকে দায়িত্ব করে নিয়ে এইসব জায়গা আপনার টেন্ডার দেওয়া উচিত। পুরাতন স্থাপনা, এই যে পাশার একটা আছে, এটাও নাকি ভাঙবে শুনলাম, তো না ভাঙাই মানে বেটার হবে। তবে ইতিহাসবিদরা বলছে এটি কোনো গোপন সুড়ঙ্গ নয়, বরং এটি তৎকালীন স্থাপত্য কৌশলের অংশ। হেমন্ত কুমারী রানী যিনি ছিলেন, ওনাদের পরিবারের বাড়ি, এবং এখানে বহু মানুষ আসা যাওয়া করত। নিচেই কিন্তু এরকম ব্যবস্থা, এটা একটা কৌশল, বাড়িটাকে ঠান্ডা রাখা, ভূমিকম্প থেকে রক্ষা করা। নিচের অংশটা মজবুত করার জন্য, যাতে করে আর্দ্রতা না ওঠে উপরে, সেজন্য তারা আর্টসের সারি দিত সেখানে। এইটা নিয়ে যে আমরা অনেকেই অনেক কিছু ভাবনা চিন্তা করছি, ঠিক ততটা এটা নয়। বাড়িটির অধিকাংশ ভেঙে ফেলা হলেও অবশিষ্ট অংশ ভাঙার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। তবে এই ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।